1999 সালের 29 এপ্রিল। ঘড়িতে তখন রাত প্রায় 2টো। ক্যালেন্ডারের পাতায় মাত্রই 30 এপ্রিল শুরু হয়েছে। দিল্লির অন্যতম বিলাসবহুল রেস্তোরাঁ ট্যামারিন কোর্টে তখন হাই প্রোফাইল পার্টি চলছে। নামি দামি ব্যবসায়ী, রাজনীতিবিদ আর সেলিব্রিটিদের ভিড়। ঠিক তখনই কাউন্টারে থাকা এক রূপসী মডেলের দিকে এগিয়ে এলেন এক প্রভাবশালী পলিটিক্যাল ভিআইপি পরিবারের ছেলে। তার দাবি ছিল একটাই, তাকে এখনই মদ দিতে হবে। কিন্তু রেস্তোরাঁ বন্ধুর সময় পেরিয়ে যাওয়ায় সেই মডেল বিনম্রভাবে বলেন, দুঃখিত, সময় শেষ, এখন আর ড্রিঙ্কস দেওয়া যাবে না। মাত্র কয়েকটা টাকার বিনিময় বা সামান্য ক্ষমতার জোরে যেখানে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায়, সেখানে একজন সাধারণ মেয়ের এই না শব্দটি মেনে নিতে পারেনি এই ক্ষমতার অন্ধ অহংকারী যুবক। সে পকেট থেকে বের করলো একটি .22 ক্যালিবারের পিস্তল। প্রথমবার ছাদ লক্ষ্য করে গুলি ছুড়লো, আর দ্বিতীয়বার সরাসরি সেই মেয়ের মাথা লক্ষ্য করে। রক্তাক্ত অবস্থায় মেঝেতেই লুটিয়ে পড়েন 34 বছর বয়সী বিখ্যাত মডেল জেসিকা লাল। আর এই পুরো ঘটনাটি ঘটলো দিল্লির শত শত হাই প্রোফাইল মানুষের চোখের সামনে। আপনি হয়তো ভাবছেন, শত শত মানুষের সামনে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের বিচার পেতে বড় জোর কয়েক মাস সময় লাগার কথা, তাই না? কিন্তু এখানেই লুকিয়ে আছে ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসের সবচেয়ে বড় অন্ধকার অধ্যায়, যেখানে ক্ষমতার লোভে সব প্রত্যক্ষদর্শী রাতারাতি অন্ধ আর বোবা হয়ে গিয়েছিল। জেসিকার নিজের বন্ধুরাও আদালতে দাঁড়িয়ে বলল, আমরা কিছুই দেখিনি। কিভাবে সম্ভব হলো এটা? চলুন বিস্তারিত জানা যাক। জেসিকা লাল ছিলেন দিল্লির একজন উঠতি এবং অত্যন্ত জনপ্রিয় মডেল। শুধু মডেলিং নয়, ইভেন্ট ম্যানেজমেন্টও ছিল তার দারুণ দক্ষতা। বন্ধুসুলভ, হাসি খুশি আর স্বাধীনচেতা জেসিকাকে সবাই ভালোবাসত। সেই রাতে দিল্লির কুতুব কলোনিতে অবস্থিত ট্যামারিন কোর্ট নামক রেস্তোরাঁয় একটি স্পেশাল থিম পার্টির আয়োজন করা হয়েছিল, যার দেখভালের দায়িত্ব ছিল জেসিকা এবং তার কিছু সহকর্মীদের। পার্টিতে সেলিব্রিটি ও ভিআইপিদের ভিড় ছিল উপচে পড়া। 29 এপ্রিলে সেই পার্টি চলতে চলতে যখন 30 এপ্রিলের প্রথম প্রহর অর্থাৎ রাত 2টোর দিকে রূপ নেয়, কাউন্টারে ড্রিঙ্কসও শেষ হয়ে এসেছে। ঠিক তখনই সেখানে প্রবেশ করে মনু শর্মা ওরফে সিদ্ধার্থ বলিষ্ঠ। এই মনু শর্মা কে ছিল জানেন? সে ছিল হরিয়ানার তৎকালীন অত্যন্ত প্রভাবশালী কংগ্রেস নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বিনোদ শর্মার ছেলে। ক্ষমতা আর টাকা যার পায়ের নিচে দাসত্ব করত। অনু শর্মা তার বন্ধুদের সাথে এসে জেসিকার কাছে ড্রিঙ্কস দাবি করে। জেসিকা তখন জানায় যে ড্রিঙ্ক শেষ এবং কাউন্টার বন্ধ। তখন তনু শর্মা তাকে 300 টাকা সেধে বলে যে সে অতিরিক্ত আরো টাকা দিতে রাজি। জেসিকা উপহাসের ছলে সেই টাকা প্রত্যাখ্যান করে বলেন, তোমার 300 টাকার জন্য আমি নিয়ম ভাঙব না। ব্যাস, এই সামান্য না তনু শর্মার বিশাল অহংকারে আঘাত করে। সে চিৎকার করে বলে, আমি কে জানিস? এবং মুহূর্তের মধ্যে জেসিকার কপালে গুলি চালিয়ে দেয়। গুলির শব্দে পুরো ক্লাবের অতিথিরা হুড়োহুড়ি শুরু করে দেয়। জেসিকা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন, আর তনু শর্মা ও তার বন্ধুরা সেই ভিড়ের সুযোগ নিয়ে অনায়াসে সেখান থেকে পালিয়ে যায়। জেসিকাকে প্রথমে অ্যাপোলো হাসপাতালে এবং পরে দিল্লির অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অফ মেডিকেল সায়েন্স নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে 30 এপ্রিল ভোরে জেসিকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটি মেয়ের জীবন চলে গেল শুধু না বলার অপরাধে। খুনি কে তা সবাই জানে। ঘটনার সময় উপস্থিত ছিল দিল্লির বাগা বাগা সব মানুষ। পুলিশও দ্রুত অ্যাকশনে নামলো। কিন্তু ঠিক এই জায়গা থেকেই শুরু হলো এমন এক নোংরা খেলা, যা দেখে পুরো দেশের মানুষের আইন ও আদালতের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। পরের অংশটি না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে টাকা আর রাজনৈতিক ক্ষমতা কিভাবে আইনকে পঙ্গু করে দিতে পারে। হত্যাকাণ্ডের পর সারা দেশে তোলপাড় শুরু হয়। মিডিয়ার তীব্র চাপে পুলিশ বাধ্য হয়ে ঘটনার কয়েকদিনের মধ্যে মনু শর্মা এবং তার সহযোগীদের গ্রেপ্তার করে। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের আরেক বাহুবলী নেতা ও জন ডিপি যাদবের ছেলে বিকাশ যাদব। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু শর্মা নিজের অপরাধ স্বীকার করেছিলেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল মামলা একদম পরিষ্কার। আসল খেলা শুরু হলো আদালতে। মনু শর্মার বাবা বিনোদ শর্মা নিজের ছেলেকে বাঁচাতে তার অগাধ সম্পত্তি আর রাজনৈতিক
ক্ষমতা পানির মতো ব্যবহার করতে শুরু করলেন। মামলার সবচেয়ে বড় স্তম্ভ ছিল 3 জন প্রত্যক্ষদর্শী। এদের মধ্যে অন্যতম ছিলেন মডেল সায়ন মুন্সি, যিনি ঘটনার সময় জেসিকার ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন এবং তিনি পুলিশকে প্রথম এফআইআর লিখতে সাহায্য করেছিলেন। এছাড়া ছিলেন শিব দাস এবং কারণ রাজপুত নামের আরো 2 জন রেস্তোরাঁ কর্মী। আদালতে যখন বিচার শুরু হলো তখন ঘটলো এক অলৌকিক ঘটনা। জেসিকার পাশে দাঁড়িয়ে খুনিকে নিজের চোখে দেখা সায়ন মুন্সি কাঠগড়ায় দাঁড়িয়ে সম্পূর্ণ ঘুরে গেলে তিনি বললেন, আমি তো হিন্দি ভালো জানি না, পুলিশ আমাকে দিয়ে জোর করে বয়ান লিখিয়ে নিয়েছে। শুধু তাই নয়, তিনি এক অদ্ভুত টু গান থিওরি খাড়া করলেন। তিনি দাবি করলেন জেসিকাকে লক্ষ্য করে 2 জন আলাদা মানুষ 2টি আলাদা বন্দুক থেকে গুলি চালিয়েছিল এবং মনু শর্মা জেসিকাকে গুলি করেননি। এখানেই শেষ নয়, একে একে শিব দাস এবং কারণ রাজপুত সহ প্রায় 32 জন সাক্ষী আদালতে এসে নিজেদের আগের বয়ান থেকে সম্পূর্ণ ঘুরে গেলেন। তারা সবাই হোস্টাইল বা শত্রু ভাবাপন্ন সাক্ষী হয়ে গেলেন। রাতারাতি জেসিকার চেনা বন্ধুরা, কলিগরা জেসিকাকে ভুলে গেল। 30 জন প্রত্যক্ষদর্শী একসাথে তাদের চোখের সামনে ঘটা খুনকে অস্বীকার করে। এটা কি এমনি এমনি হয়েছিল? না, এর পিছনে ছিল কোটি কোটি টাকার লেনদেন আর অন্ধকার জগতের হুমকি। কিন্তু এই নোংরা টাকার খেলায় জেসিকার পরিবার কি ভেঙে পড়েছিল? জেসিকার এক বোন ছিলেন যিনি এই পুরো সিস্টেমের বিরুদ্ধে একাই যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করলেন তা জানতে আমাদের আরো ভিতরে যেতে হবে। যখন চারিদিকে সবাই বিক্রি হয়ে যাচ্ছে, জেসিকার বাবা মা শোকে পাথর হয়ে বিছনায় পড়ে গেছেন, তখন জেসিকার বিচার পাওয়ার লড়াইয়ের একমাত্র মশালটি হাতে তুলে নিল তার বোন সাবরিনা লাল। সাবরিনা ছিলেন একজন সাধারণ নারী, কিন্তু তার বোনের খুনিকে শাস্তি দিয়ে তিনি নিজের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিলেন। আইনজীবী নিয়োগ করা, পুলিশের পিছনে ছোটা, প্রতিটা কোর্ট হিয়ারিং এ উপস্থিত থাকা সাবরিনা একাই করতে লাগলেন। বিনোদ শর্মার পক্ষ থেকে সাবরিনাকেও কোটি কোটি টাকার লোভ দেখানো হয়েছিল। বলা হয়েছিল টাকা নাও আর মামলা তুলে নাও, নয়তো জেসিকার মতো তোমার অবস্থাও ভালো হবে না। কিন্তু সাবরিনা ছিলেন অটল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমার বোনের রক্তের দাম কোটি টাকা দিয়েও শোধ করা যাবে না। এই লড়াইটা সহজ ছিল না। দীর্ঘ 7 বছর ধরে এই নোংরা আইনি নাটক চলতে থাকে। টাকার জোরে মনু শর্মার আইনজীবীরা প্রতিটা সাক্ষীকে কিনে নিয়েছিল, প্রমাণও লোপাট করে দিয়েছিল, এমনকি ফরেন্সিক রিপোর্ট পর্যন্ত বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সাবরিনা দেখলেন কিভাবে চোখের সামনে তার বোনের আত্মা প্রতিদিন হেরে যাচ্ছে। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে জেসিকার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। সাবরিনা পুরো পৃথিবীতে একদম একা হয়ে যান। 2006 সালের 21শে ফেব্রুয়ারি দিল্লির ফাস্ট ট্র্যাক কোর্ট এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করতে যাচ্ছিল। সাবরিনা আশা করেছিলেন অন্তত আদালত সমস্ত প্রমাণ দেখে সঠিক বিচার করবে, কিন্তু বিচারক যখন রায় পড়তে শুরু করলো তখন পুরো ভারতের মানুষ স্তব্ধ হয়ে গেল। বিচারক এমন এক রায় দিলেন যা ভারতের বিচার ব্যবস্থার উপর এক বিরাট কলঙ্ক লেপে দিয়েছিল। কি ছিল সেই রায়? 2006 সালের 21শে ফেব্রুয়ারি আদালত কক্ষে লোকে লোকারণ্য। বিচারক তার রায় বললেন, যেহেতু মামলার মূল প্রত্যক্ষদর্শীরা তাদের বয়ান বদলে ফেলেছেন এবং পুলিশ মনু শর্মার বিরুদ্ধে পর্যাপ্ত ও অকথ্য প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে, তাই সন্দেহের অবকাশ রেখে মনু শর্মা সহ মামলায় মোট 9 জন আসামিকে সসম্মানে খালাস দেওয়া হলো। খালাস তার মানে মনু শর্মা নির্দোষ, বিকাশ যাদব নির্দোষ, জেসিকা লাল খুন হয়েছে কিন্তু তাকে কেউ খুন করেননি। এই রায় শোনার পর সাবরিনা লালের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। দীর্ঘ 7 বছরের লড়াই, মা বাবার অসুস্থতা, নিজের ক্যারিয়ার ধ্বংস সব এক নিমিষেই শূন্য হয়ে গেল। মনু শর্মা আদালত থেকে বিজয়ের হাসি হেসে বেরিয়ে গেল, আর এক বোন তার মৃত বোনের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। কিন্তু এই রায় শুধু সাবরিনাকেই আঘাত করেনি, এটি আঘাত করেছিল পুরো ভারতের সাধারণ মানুষের বিবেককে। ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা দি হিন্দুস্তান টাইমস তাদের প্রথম পাতায় বড় বড় অক্ষরে হেডলাইন করলো, নো ওয়ান কিল্ড জেসিকা। কেউ জেসিকাকে খুন করেনি। মানুষের মনে প্রশ্ন জাগলো, তাহলে কি এই দেশে টাকার ক্ষমতা থাকলে প্রকাশ্য দিবালোকে খুন করেও পার পাওয়া যায়? এই লজ্জাজনক রায়ের পর মনে হচ্ছিল জেসিকা লাল হত্যাকাণ্ড চিরতরে ধামাচাপা পড়ে গেল। কিন্তু আসল টুইস্ট তো এখানে। সাধারণ মানুষের ভিতরে ক্ষোভ যখন অগ্নিগিরির মতো ফেটে পড়লো, তখন এমন এক আন্দোলন শুরু হলো যা ভারতের ইতিহাসে আগে কখনো দেখেনি। আর এই আন্দোলনের সামনে থরথর করে কাঁপতে শুরু করলো দেশের বড় বড় রাজনৈতিক নেতারা। কিভাবে বদলে গেল পুরো দৃশ্যপট।
আদালতের এই অন্যায় রায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমে এলো। বিশেষ করে যুবক সমাজ এবং মিডিয়া এই মামলার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল। নিউজ চ্যানেলগুলো, বিশেষ করে বিখ্যাত সাংবাদিক এবং সংবাদ মাধ্যমগুলো দিনরাত এই নিয়ে ক্যাম্পেইন শুরু করলো। তারা একটি SMS পোল চালু করেছিলেন, যেখানে লাখ লাখ মানুষ অংশ নিয়ে জেসিকার বিচারের দাবি জানায়। দিল্লির ইন্ডিয়া গেটে হাজার হাজার মানুষ মোমবাতি হাতে জড়ো হয়ে নীরব প্রতিবাদ গড়ে তোলে। জেসিকার বিচার এখন আর শুধু সাবরিনার একার লড়াই ছিল না, এটি হয়ে উঠেছিল প্রতিটি সাধারণ ভারতীয় নাগরিকের নিজের লড়াই। ঠিক এই সময় ভারতের একটি স্বনামধন্য ম্যাগাজিন তেহেলাকা একটি গোপন হিস্ট্রিং অপারেশন চালায়। তারা সেই সাক্ষীদের ক্যামেরার সামনে নিয়ে আসে যারা আদালতে গিয়ে মিথ্যা বলেছিলেন। গোপন ক্যামেরায় ধরা পড়ে যে মনু শর্মার বাবা বিনোদ শর্মা কিভাবে কোটি কোটি টাকা দিয়ে সায়ন মুন্সি সহ অন্যান্য সাক্ষীদের মুখ বন্ধ করেছিলেন। এই ভিডিও ফুটেজ টিভিতে সম্প্রচারিত হওয়ার পর তোলপাড় শুরু হয়ে যায়। বিনোদ শর্মা বাধ্য হন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে। মিডিয়ার এই তীব্র চাপ এবং জনরোষের মুখে পড়ে দিল্লি পুলিশ এবং সরকার নড়ে চড়ে বসতে বাধ্য হয়। তারা বুঝতে পারে এই মামলা এইভাবে চেপে রাখা যাবে না। জনতার এই সুনামি আর নতুন প্রাণের সামনে কি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট চুপ থাকতে পারত? দিল্লি হাইকোর্ট মামলাটি পুনরায় খোলার নির্দেশ দেয়। এবার আর কোনো ফাস্ট ট্র্যাক কোর্ট নয়, সরাসরি হাইকোর্টের কড়া নজরদারিতে শুরু হলো আপিল। কিন্তু মনু শর্মার আইনজীবী কি এত সহজে হার মানপ্রাপ্ত ছিল? তার সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই নিয়ে গেল। শেষ পর্যন্ত জেসিকা কি বিচার পেয়েছিলেন? জনগণের আন্দোলনের মুখে মামলাটি দিল্লি হাইকোর্টে আপিল করা হয়। হাইকোর্ট অত্যন্ত দ্রুততার সাথে মামলাটি শুনানি শুরু করে। পুলিশ এবার নতুন করে সমস্ত প্রমাণ সাজায়, যার মধ্যে তেহেলকার সেই হিস্ট্রিং অপারেশনের ক্যাসেটটিও ছিল। 2006 সালের 20 ডিসেম্বর দিল্লির হাইকোর্ট নিম্ন আদালতের রায়কে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে এক ঐতিহাসিক রায় দেয়। আদালত বলে নিম্ন আদালত প্রমাণ ও সাক্ষ্য মূল্যায়নে চরম ভুল করেছিল। মনু শর্মা যে জেসিকাকে গুলি করেছে তার পারিপার্শ্বিক ও ফরেন্সিক প্রমাণ স্পষ্ট। হাইকোর্ট মনু শর্মাকে জেসিকা লাল হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা আদেশ দেয়। এছাড়া তার সহযোগী বিকাশ যাদবকেও প্রমাণ লোপাটের অপরাধে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। মনু শর্মা এই রায়কে চ্যালেঞ্জ করে ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে যায়। কিন্তু 2010 সালের 19 এপ্রিল সুপ্রিম কোর্টও দিল্লি হাইকোর্টের রায়কে বহাল রাখে। সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে মনু শর্মার অপরাধ কোনো সন্দেহের ঊর্ধ্বে এবং তাকে জেলেই থাকতে হবে। দীর্ঘ 11 বছর এক নিরঙ্কুশ, ক্লান্তিকর এবং অসম লড়াইয়ের পর অবশেষে জেসিকা লালের আত্মা শান্তি পায়। এক সাধারণ বোন সাবরিনা লাল ভারতের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক পরিবারের অহংকারকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু এই কাহিনীর শেষ অধ্যায়ে এমন একটি ঘটনা ঘটেছিল যা জেসিকা লালের এই মামলাটিকে পৃথিবীর অন্যান্য সমস্ত অপরাধের মামলা থেকে সম্পূর্ণ আলাদা এবং অনন্য করে তুলেছিল। মৃত্যুর আগে সাবরিনা লাল এমন এক কাজ করেছিলেন যা শুনে আপনার চোখ দিয়ে জল চলে আসবে। কি করেছিলেন তিনি জেসিকার খুনির সাথে? মনু শর্মা তিহার জেলে তার সাজা খাটছিল। জেলে থাকাকালীন সে একটি চ্যারিটেবল ট্রাস্ট খোলে এবং বন্দীদের পুনর্বাসনের জন্য কাজ করতে শুরু করে। দীর্ঘ প্রায় 15 বছর জেল খেটে কাটানোর পর মনু শর্মার ভালো আচরণের কারণে তার মুক্তির জন্য পুনর্বিবেচনা করার জন্য আবেদন করা হয়। আইন অনুযায়ী এই মুক্তির জন্য ভুক্তভোগী পরিবারের কোনো আপত্তি আছে কিনা তা জানতে চাওয়া হয়। সবাই ভেবেছিল সাবরিনা লাল হয়তো তীব্র বিরোধিতা করবে। যে বোন 11 বছর ধরে নিজের জীবন বাজি রেখে খুনিকে জেলে পুরেছিলেন, তিনি কেন তাকে সহজে ছেড়ে দেবেন? কিন্তু 2018 সালে সাবরিনা লাল জেল কর্তৃপক্ষকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে যা লেখা ছিল তা মানুষের মানবিকতার সীমাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। সাবরিনা লিখেছিলেন, আমি মনে মনে আমার বোনের খুনি মনু শর্মাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সে তার অপরাধের শাস্তি গত 15 বছর ধরে পেয়েছে। এখন সে যদি মুক্ত হয়ে সমাজে ভালো কাজ করতে চায় তবে তাতে আমার কোনো আপত্তি নেই। আমি আর আমার বুকে কোনো ক্ষোভ বা ঘৃণার আগুন পুষে রাখতে চাই না। 2020 সালের জুন মাসে মনু শর্মা জেল থেকে স্থায়ীভাবে মুক্তি পায়। আর এর ঠিক 1 বছর পর 2021 সালের জুন মাসে চিরল বাড়াইকারী বোন সাবরিনা লাল এই পৃথিবী ছেড়ে বিদায় নেন। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক অনন্য দৃষ্টান্ত, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয় আর লড়াই শেষে কিভাবে ক্ষমার মাধ্যমে নিজের আত্মাকে মুক্ত করতে হয়। জেসিকা লাল
হত্যাকাণ্ড শুধু একটি অপরাধের গল্প নয়, এটি এমন একটি রূপকথা যেখানে কোনো জাদুদণ্ড ছিল না, ছিল শুধু একজন সাধারণ বোনের অদম্য ইচ্ছা আর কোটি কোটি সাধারণ মানুষের ঐক্যবদ্ধ শক্তি। এই মামলাটি বলিউডকে অনুপ্রেরিত করেছিলেন নো ওয়ান কিল্ড জেসিকা নামক সিনেমা তৈরি করতে। এই মামলা আমাদের শিখিয়েছে যে ক্ষমতা আর টাকা যত বড়ই হোক না কেন, সত্যকে সাময়িকভাবে চেপে রাখা গেলেও তাকে কখনো চিরতরে মুছে ফেলা যায় না। যখন সাধারণ মানুষ এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে, তখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীলরাও তনুজন হতে বাধ্য হয়। জেসিকা লাল এবং সাবরিনা লাল আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাদের এই লড়াই ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে সাধারণ মানুষের অধিকারের এক জ্বলন্ত প্রতীক হয়ে থাকবে। বন্ধুরা, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সাবরিনা লালের এই একাকী লড়াই নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন মনু শর্মাকে ক্ষমা করে দিয়ে সাবরিনা ঠিক করেছিলেন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরো সত্য ঘটনা ও ঐতিহাসিক লড়াইয়ের গল্প জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।